দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার কাছাকাছি ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেট আর আটক মানবাধিকার কর্মীদের দক্ষিণ আশদোদ বন্দরে রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে চলেছে নৌযানটি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিও ট্র্যাকার অনুসারে জাহাজটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 48 নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছে। এদিকে তুরস্ক, ইতালি, স্পেন, গ্রিস সহ বিভিন্ন দেশের বড় বড় শহরে ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। এর আগে গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েল। এই ঘটনায় আন্তর্জাতিক সমুদ্র আইন এবং ইসরায়েলের এখতিয়ার নিয়ে আবারও উঠেছে প্রশ্ন। আইন উপেক্ষা করে সবকিছু করছে নেতানিয়াহু। জাতিসংঘের সমুদ্র আইন বলছে আন্তর্জাতিক জলসীমা সব রাষ্ট্রের জন্য উন্মুক্ত। এখানে যে কোনো দেশের জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। চলাচলরত জাহাজের উপর কর্তৃত্ব থাকবে শুধু তার নিজ দেশের। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করা হয়েছে আন্তর্জাতিক ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকে, যেখানে ইসরায়েলের সার্বভৌম অধিকার নেই। তাই আইন অনুযায়ী ত্রাণবাহী নৌযানে হামলা বা জব্দ করার কোনো এখতিয়ার ইসরায়েলের নেই। এটি সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগেও 2010 সালে মাভি মারমারা নামের ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী, যা ঘটেছিল আন্তর্জাতিক জলসীমাতেই। বারবার এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের অশ্রদ্ধারই প্রমাণ দেয়। আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন বলছে, অহিংস ও মানবিক কাজে ব্যবহৃত জাহাজে হামলা বা আটক করা কেবল বেআইনি নয়, অগ্রহণযোগ্যও। নিবির আমিন, নিউজ 24। গাজামুখী ত্রাণবহর আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এই ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করা হয়। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সরকার। পাশাপাশি অবিলম্বে সব আটক মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ঢাকা। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দর্শক, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে। আমরা সরাসরি চলে যাব সেখানে। নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও সাংবাদিক বন্ধু সহ সবাইকে, দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের এই মিছিলে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। এবার অন্য প্রসঙ্গ। রাজধানী মিরপুরের সেনপাড়া এলাকায় কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরির পর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। পরে অগ্নি নির্বাপনে কাজ করে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, সম্প্রতি আলিফ পরিবহনের বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ বাসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পরে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। এটা হয়তো ওদের শ্রমিক কর্মচারীকে ছাঁটাই সংক্রান্ত একটা বিরোধ আছে। না না, ওদের শ্রমিক ছাঁটাই সংক্রান্ত একটা তথ্য আমরা পেয়েছি। জি জি, কেউ আটক আছে? এখনো আটক নেই। নির্বাচন ঘিরে নিজেদের নতুন উদ্যমে গোছাচ্ছে জামায়াত ইসলামী। দলের লোগো পরিবর্তন ইস্যুতে আলোচনা সমালোচনার মধ্যে অক্টোবরে শুরু হচ্ছে দলের আমির নির্বাচন প্রক্রিয়া। জানুয়ারিতে নতুন আমির পাচ্ছে দলটি। নেতারা জানালেন, রোকনদের ভোটে নির্বাচিত হবেন দলের প্রধান। বিস্তারিত জানাচ্ছেন তাওহিদুল ইসলাম। নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনা সরকার পতনের পর রাজধানীর সোহরাওয়ার্দীতে প্রথম সমাবেশ করে জামায়াত ইসলামী। লাখো নেতাকর্মীর সমাবেশ মঞ্চে বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে বসেই বক্তব্যে দেশবাসীকে বার্তা দেন, জামায়াত শত বাধা বিপত্তিতেও ঘুরে দাঁড়াতে পারে। যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। মঞ্চে ঘুরে দাঁড়ালেও ডিসেম্বরে শেষ হচ্ছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও তার আগেই দলটি নতুন আমির নির্বাচন করতে চলেছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি আমির প্যানেল নির্ধারণ করেন। এই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন, তবে রুকনরা চাইলে এর বাইরেও কাউকে ভোট দিতে পারেন। জানুয়ারি থেকে ওনার মেয়াদটা শুরু হবে বলে ডিসেম্বরের মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা, শপথ গ্রহণ শেষ হবে। আমিরের জামাতের যারা ভোটার তারা হচ্ছে সংগঠনের রুকনরাই হচ্ছে শুধু ভোটার। এর মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে নিজেদের প্রস্তুত করছে জামায়াত। দলের লোগো থেকে আল্লাহ শব্দটি সরিয়ে ফেলা ইস্যুতে দলটিকে এখন দিতে হচ্ছে নানা ব্যাখ্যা। এই লোগোর মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ, যেখানে সব মানুষ হিসাবে সম্মানিত, নাগরিক হিসাবে অধিকার পাবে এবং কোনো ভেদাভেদ থাকবে না, এই বার্তাই আমরা দিতে চাই। কোরআনের আয়াতের মর্যাদার বিবেচনায় আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ মনে করেন যে আমাদের কোনো লোগোতে কোরআনের কোনো আয়াত ব্যবহার করা উচিত না। বলা হয়, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে রাজনীতিতে সবচেয়ে ভালো সময় পার করছে জামায়াত ইসলামী। জুলাই আগস্ট অভ্যুত্থানে দলটির সক্রিয় অবস্থান এখন রাজপথেও দিচ্ছে বাড়তি সুবিধা। তাই আলোচনা আছে, বর্তমান আমিরকেই আবার নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 1 মাস ধরে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকালে উত্তরার 15 নম্বর সেক্টরে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্বে খাল পরিষ্কার করা হয়। এ পর্যন্ত উত্তরার 15 নম্বর সেক্টর থেকে দিয়াবাড়ি খালের 3 কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচির বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা। আমরা আমাদের বিবেকের তাড়না এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এবং এই দুই পারের হাজার হাজার মানুষ যাতে বিএনপি একটি ভালো কাজ করছে এবং সেটা যে সত্যিকারই মন থেকে আমরা করছি, তার জন্য আমরা সেটা করতেছি এবং 31 দফার কাজ আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি অলরেডি এবং আমরা আরও ভালোভাবে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পাড়ায়, মহল্লা, দোকানে আমরা 31 দফার দাওয়াত পৌঁছাবো। স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন, তবে 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। খুলেছে দোকানপাট। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান জানান, অবরোধ, মিছিল, মিটিং এসবের উপর নিষেধাজ্ঞা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অবস্থান পরিবর্তন করে ভারতের ওড়িশায় থাকলেও এর প্রভাবে ঢাকা সহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও 5 দিন এমন অবস্থা থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। সকালের সূর্য ওঠার আগ থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ। 6:30টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, পরে গুড়ি গুড়ি বৃষ্টি চলে 10টা পর্যন্ত। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের ফলে সারা দেশে এমন চিত্র বেশ কয়েকদিন ধরে। টানা বৃষ্টিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এই বৃষ্টি হওয়াতে আমরা সমস্যায় আছি, আমাকে ইনকাম কমে যাচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজলে গাড়ি চালাইলে জ্বর আহে, শরীর অসুস্থ হয়, আর অনকার জ্বর এত খারাপ, শরীর মরির পুরা ব্যথা হয়ে যায়। তবে এ বৃষ্টি সহসাই মুক্তি মিলছে না। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ ভারতের উড়িষ্যায় অবস্থান করলেও বৃষ্টি থাকবে আরও অন্তত 5 দিন। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, তারপরে এই চট্টগ্রাম সব বিভাগেই মোটামুটি অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের যে বৃষ্টিপাত, যে ভারী থেকে অতি ভারী বা যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা প্রায় 6 তারিখ না হলেও 5 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপের অবস্থান পরিবর্তন হলেও ঝুঁকি থাকায় সব সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বলবৎ থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পার্বত্য এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা, তাই বাসিন্দাদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। শরীয়তপুরে 6 বছরের শিশু তাইবার নৃশংস হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সখীপুরবাসী। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, আলামত সংগ্রহ ও তদন্তে গড়িমসি করছে প্রশাসন। হত্যা 7 দিন পার হলেও এখনও দেয়া হয়নি ময়নাতদন্তের প্রতিবেদন। আগামী 72 ঘন্টার মধ্যে সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা না হলে পদ্মা সেতু অবরোধ করা হবে, এমন হুঁশিয়ারিও দেন তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 অক্টোবর পদযাত্রা সহ 3 দফা কর্মসূচি ঘোষণা করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সকালে রংপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। বলেন, 5 জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। 9 অক্টোবর উপজেলা পর্যায়ে মিছিল সহ গণসমাবেশ। 16 অক্টোবর 10 উপজেলার নদী তীরবর্তী 11টি স্থানে মশাল প্রজ্বলন করা হবে বলেও জানান আসাদুল হাবিব দুলু। পাওয়ার চায়না তো ইতিমধ্যে আমাদের 5 জেলা গণশুনানিতে অংশগ্রহণ করেছে এবং উপদেষ্টা রেজওয়ানা হাসান যখন কাউনিয়া এসেছিল তখন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রচুর লোক সেখানে দাবি উত্থাপন করেছে। আমরা এখন পর্যন্ত ঢাকায় কোনো কর্মসূচি ঘোষণা করি নাই, তবে ভবিষ্যতে করার পরিকল্পনা আমাদের আছে। বগুড়ায় ছোট ভাইকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে দীর্ঘ 10 বছর পর খালাস পেলেন বড় ভাই। পুলিশের ত্রুটিপূর্ণ চার্জশিটের ফলে জোরপূর্বক আসামি করা হয় তাকে। অবশেষে পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে আসল সত্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রকৃত খুনিরা। তবে সেই পুলিশ কর্মকর্তার দাবি, কারো দ্বারা প্রভাবিত না হয়ে চার্জশিট দিয়েছিলেন তিনি। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘটনা 2015 সালের 21 আগস্ট। বগুড়ার সারিয়াকান্দির কাটাখালী এলাকায় বাড়ির পাশে পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয় 8 বছর বয়সী সোহাগের মরদেহ। এই ঘটনায় নিহতের বড় ভাই 12 বছর বয়সী কিশোর সৌরভকে আসামি দেখিয়ে 2016 সালে অভিযোগপত্র দেন থানার এসআই নয়ন কুমার। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জামিন পেলেও গেল 10 বছর আদালতে হাজিরা দিতে হয়েছে সৌরভকে। এরই মধ্যে অসহায় পরিবার ভিটেমাটি বিক্রি করে চলে গেছেন অন্যত্র।
আসামির এখন আমি হলে সত্য বিচার চাই, আমার যেটা সঠিক বিচার আমি সেটা চাই আইনের ঘর থেকে। আমি তো ওই জিচি বিচার চাই না। আমার সোল বাচ্চা মরে গেছে, একটা বাচ্চা ক্ষতি করছে, একটা বাচ্চা দিছে, তাহলে তার আমি সঠিক বিচার চাই। এক সন্তানের মৃত্যুতে অন্য সন্তানকে আসামি করায় মামলাটির পুনঃতদন্তের আবেদন করে পরিবারটি। পরে দীর্ঘ তদন্ত শেষে 2023 সালে 11 জানুয়ারি চার্জশিট দেন পিবিআই বগুড়ার এসআই মনসুর আলী। বেরিয়ে আসে ঘটনার সত্যতা। দেখা যায় মূলত প্রকৃত খুনিদের আড়াল করতেই সৌরভকে জোরপূর্বক হত্যার স্বীকারোক্তি নেন তৎকালীন ওই পুলিশ কর্মকর্তা। থানার মধ্যে রুমের দরজা লেগে দেয়, গামছা চোখত বান্ধেই থাপড়ান, তারপর লাঠি গুড়ি চট থাপ্পড় মারা শুরু করে দিছে। দেওয়ার পরে এক পর্যায়ে লাঠি দেও পেটা শুরু করছে, করার পরে বুর্জুতে পাড়া দিছে। দেওয়ার পরে এখন বলতেছে তো খালি একটি লিয়ে যাবো, লিয়ে যায় ওটি খালি কবুজা হ মারছি। তাই আমাকে বগুড়া লিয়ে এলো, লিয়ে আসার পরে আমি ওখানে বললাম যে হ মারছি। এই ঘটনায় প্রকৃত আসামি বেলাল হোসেন ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালত 10 বছর পর চলতি বছরের এপ্রিলে খালাস দিয়েছেন সৌরভকে। যারা আমার ভাই মিথ্যা কারণে আমাকে হয়রানি করছে, আমার ভাই যারা মারছে তারা এখন প্রকৃত দোষী 2 জন আছে, তৌহিদুল আর বেলাল। এখন বর্তমানে এখন ওদের সাজা দেখার জন্য এখন আমাদের কোর্টে এখন হয়রানি হতে হবে। অভিযুক্ত তৎকালীন ওই পুলিশ কর্মকর্তার দাবি, তিনি কারো দ্বারা প্রভাবিত না হয়ে চার্জশিট দিয়েছিলেন। পেশাদারিত্বের যেটা সেটা পেশাদারিত্বটাই করছে। এখন মানুষের যদি এখন আপনি যেটা বলবেন এটা তো নর্মালি আপনি ফোন করছেন, এখানে আসলে বলার কিছু নাই। আমার তো এক্সট্রা এখানে কোনো নাই যে আমার কাউরে দ্বারা প্রভাবিত হওয়া লাগবে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এই আইনজীবীর। প্রকৃত খুনিদের বিজ্ঞ আদালতের নিকট এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যেন এই শাস্তি দেখে যারা অপরাধী তারা ভয় পায় এবং স্তম্ভিত হয় ভবিষ্যতে অপরাধ না করতে। তুচ্ছ ঘটনায় পূর্ব শত্রুতার জের ধরে সেদিন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় শিশু সোহাগ। পিবিআইয়ের তদন্তে 2 আসামি যা স্বীকার করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। সকাল 8:30টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন তারা। অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকালে অঙ্কিতা নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কালিয়াকৈরের চাপাইর এলাকার তুরাগ নদীতে নৌকা ডুবে যায়। এতে শিশু অঙ্কিতা দাস ও তন্ময় নিখোঁজ হয়। দর্শক, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদ হাসান, আমরা যুক্ত হব তার সাথে। হাসান, বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন? ফয়সাল, এখন বর্তমানে এই যে বিক্ষোভ মিছিলটি, জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিল সেটা কিন্তু পল্টন মোড় পার হয়ে নাইটেঙ্গেল মোড় পার হয়ে এখন কিন্তু সামনের দিকে আগাচ্ছে। আসলে সামনে বাস থাকার কারণে আমরা সঠিকভাবে হয়তো দেখাতে পারছি না, তবে আমরা যেটা দেখেছি যেটা বিশাল মিছিল এবং বাদ জুমা অর্থাৎ জুমার নামাজ শেষ করার পরে কিন্তু এই মিছিলটি শুরু হয়েছিল। এবং এখানে কিন্তু শুধু সাধারণ মুসল্লির পাশাপাশি জামায়াত ইসলামীর নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং সহকারী সেক্রেটারি যিনি রফিকুল ইসলাম খান তিনি এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এইভাবে যে আসলে গাজার যে ত্রাণবাহী জাহাজগুলোকে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী সেটা কিন্তু আসলে নির্মম হয়েছে এবং এটার কিন্তু যথেষ্ট। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। আগামীকাল সকাল 11টায় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য
ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে আবারও কাঁচা মরিচের দামে ট্রিপল সেঞ্চুরি। কোথাও কোথাও প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 টাকার বেশি দামে। সবজির দামও ফের ঊর্ধ্বমুখী। সব সবজির কেজিতেই বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা বলছেন মৌসুম না থাকা ও টানা বৃষ্টির কারণে সরবরাহ কম, তাই দাম বাড়তি। এদিকে স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। মাসের প্রথম সপ্তাহেই বাজারের হিসেব মেলাতে হিমশিম দশায় মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ। সংসারের আয়ের বড় অংশই শুধু নিত্যপণ্য কিনতেই খরচের খাতায়। রাজধানীর বাজারে কাঁচামরিচের দর হঠাৎ করে আবারও বাড়তি। গত আগস্টের মাঝামাঝিতে কেজি ছাড়িয়েছিল 300 টাকা। এখন আবারও সেই পরিস্থিতি। বেগুন, টমেটো, পটল, ঢেঁড়স, করলা গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজি কিনতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশি গুনতে হচ্ছে। মধ্যবিত্ত তারা তো সহজে কিনতেই পারি না, তারপরেও তো খাওয়া লাগে, কেনা লাগে, কারণ পেট চালাতে তো হবে অবশ্যই। যে পরিমাণে দাম বাড়ছে, আমাদের এই সবজি কিনে খাওয়া আমাদের পক্ষে আসলে খুবই কঠিন হয়ে পড়তেছে। ভোগান্তি তো আমাদের আসলে অনেক বেশি। এখন আমরা কনজিউম কম করতে হচ্ছে, তাছাড়া তো উপায় নেই। এখন কোম্পানিগুলো বেতনও বাড়াচ্ছে না ওরকম ভাবে, সবাই বলছে ব্যবসা খারাপ, ব্যবসা খারাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, মৌসুম না থাকা এবং টানা বৃষ্টির কারণে মাঠ পর্যায়ে উৎপাদন কমেছে, ফলে সবই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। এখন তো বড় মৌসুম না, এখন মনে করেন অনেক তরকারির সিজন না। পাতাকপি, ফুলকপি, ছোট ছোট জিনিস 100 টাকা পিস। আজকে কাঁচামরিচ 400 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। এই যে ইন্ডিয়ানটা নাই, ইন্ডিয়ানটা না থাকার কারণে দাম বেশি। মাছ মাংসের বাজারে অস্বস্তি। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। 1 কেজি সাইজের যে ইলিশটা, এটার গ্রেড বলা, এটা বেশিরভাগ বহিরাষ্ট্রে যায়, যার কারণে এই মালটার রেটটা প্রথম থেকে এই পর্যন্ত দাম বেশি। ব্রয়লার মুরগির 190 টাকা, সোনালী 290, আর বেচা কিনা অনেক কম বৃষ্টির কারণে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা কেজিতে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আগামী 15 অক্টোবর থেকে আবারও কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক। 1 মাস স্থগিত রাখার পর 14 অক্টোবর রাত 12টা থেকে বিভিন্ন সেবা খাতে বাড়ানোর ট্যারিফ আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা চূড়ান্ত না করে এভাবে হঠাৎ করে ট্যারিফ বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। আবারও ফের আলোচনায় চট্টগ্রাম বন্দরে নতুন নির্ধারণ করা মাশুল নিয়ে। চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাব রক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুরের সই করা এক নোটিশে 15 অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ আদায়ের ঘোষণাপত্র জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে 14 অক্টোবর রাত 12টার পর চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজ, কন্টেনার ও কার্গো বিল নতুন রেট অনুযায়ী নেওয়া হবে। একইভাবে সিএনএফ প্রতিনিধি সহ সব বন্দর ব্যবহারকারী বর্ধিত হারে মাশুল পরিশোধ করার কথা। বন্দর সচিব বলেন, দীর্ঘ বছর পর বন্দরের মাশুল বাড়লেও চলমান সেবা অনুপাতে তেমন বেশি নয়। আমরা একটা ডিটেইল স্টাডি করে দেখেছি, ট্যারিফের কারণে যে মূল্য বৃদ্ধি হবে, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ অংশ হিসাব করলে শুধুমাত্র পার কেজিতে 12 পয়সা করে বৃদ্ধি হয়। তবে একসঙ্গে গড়ে 41% হারে মাশুল বাড়ানোর সিদ্ধান্তে আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বললেন বন্দর ব্যবহারকারীরা। এমনকি বর্ধিত মাশুলের কারণে সবচেয়ে বেশি চাপে পড়বে তৈরি পোশাক খাত। আবারও অনুরোধ করছি, বাংলাদেশের ব্যবসার স্বার্থে, ইকোনমির স্বার্থে এই ধরনের একটি সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য ইউজারদের সাথে আলাপ আলোচনা করে যাতে যুক্তিসঙ্গতভাবে ট্যারিফটা নির্ধারণ করা হয়। কিন্তু ওনারা, আমরা যতটুকু দেখেছি গত 4-5 বছরে, ওনারা নিজেরাই যত খরচ বা ওনাদের যে ব্যয় বৃদ্ধি বলে, মানে কোনো একটা অজুহাত ধরে ওনারা বৃদ্ধি করে।
বর্তমানে বন্দর কর্তৃপক্ষ 20 ফুট লম্বা প্রতিটি কন্টেনার থেকে গড়ে মাসুল আদায় করে 11,849 টাকা। নতুন মাসুল কার্যকর হওয়ায় এখন কন্টেনার প্রতি বাড়তি দিতে হবে গড়ে 4,395 টাকা। তাতে সব মিলিয়ে কন্টেনার প্রতি গড়ে মাসুল দিতে হবে 16,243 টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, যেমনটি বলছিলাম, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হচ্ছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদ হাসান, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। হাসান, বাইতুল মোকাররমে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, বিক্ষোভ মিছিল বের হয়েছে, বিক্ষোভ মিছিল এখন কোথায় অবস্থান করছে আর নেতাকর্মীরা কি বলছেন? গ্লোবাল সুমুদ যে ফ্লোটিলা ত্রাণবাহী যে জাহাজগুলো আসলে গাজায় যাওয়ার কথা ছিল, সেইখানে ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলার যে প্রতিবাদ, সে হামলার প্রতিবাদে 5 জুমা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শুরু করেছে এবং সেটা জুমার পরপরই সেটা শুরু হয়েছে। এবং এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে আসলে এইভাবে নির্মম যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে বা প্রতিনিয়ত চালানো হচ্ছে, একই সাথে যে গাজার ওপর যে নির্মমতা এটার প্রতিবাদ জানানো হয়েছে, একই সাথে যে নৌবহরে যে মানবতা কর্মী অর্থাৎ মানবাধিকার কর্মী যারা ছিলেন তাদেরকে আটক, এই সব প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল। একই সাথে এখানে কিন্তু আমরা মানে হাজার হাজার বলতে পারি যে আসলে এখানে জামাত ইসলামীর নেতাকর্মী সহ সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে এই যে শিশুদের ওপর নির্মম যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য জাতিসংঘের প্রতি আহ্বানও জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে যে জাতিসংঘের অধিবেশনে যেখানে অধিকাংশ দেশই স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা করেছে, তারা চায় কিন্তু সেই জায়গায় কিন্তু আসলে তারপরও কিন্তু ইসরায়েলের বর্বরতা কমানো যাচ্ছে না এবং অনতিবিলম্বে এইটার বর্বরতা কমানোর বিষয়ে তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং এই যে খাদ্যবাহী অর্থাৎ ত্রাণবাহী যে জাহাজগুলো, নৌজাহাজগুলো আসলে আটক করা হয়েছে, নৌবহনগুলো আটক করা হয়েছে, এটা নিন্দা জানানো হয়েছে এবং মানবতা বিরোধী যে অপরাধ ঘটছে সেটারও কিন্তু বিচারের দাবি জানানো হয়েছে। একই সাথে কিন্তু এখন বর্তমানে তারা কাকরাইল মোড়ে এসে অবস্থান করছেন এবং এখান থেকেই আসলে এই বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হবে, যেটা শুরু হয়েছিল বাইতুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়েছিল এবং পল্টন মোড় হয়ে নাইটাঙ্গেল মোড় হয়ে কাকরাইলের এই রাস্তায় এসে এখানে সেই বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করলো বাংলাদেশ জামায়াত ইসলামী। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে 24 ঘন্টায় আরও 77 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 222 জন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 66,225 জনে দাঁড়ালো। আহত হয়েছে 1,68,938 জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব খুব দ্রুত চান বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস। তবে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখা এই প্রস্তাবে রাজি নয়, কারণ তারা মনে করছে এর মাধ্যমে হামাসকে নিরস্ত্র করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ট্রাম্পের পরিকল্পনা যদি দ্বিরাষ্ট্র সমাধানের দিকে না যায় তবে রাশিয়া এটিকে সমর্থন করতে প্রস্তুত। গত টি-20 বিশ্বকাপে জায়গা হয়নি জিম্বাবুয়ের, তবে এবারের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে আর ব্যর্থ হয়নি সিকান্দার রাজার দল। হারারেতে কেনিয়াকে 7 উইকেটে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়াও। টেস্ট খেলুড়ে দেশ হলেও সবশেষ টি-20 বিশ্বকাপে জায়গা হয়নি জিম্বাবুয়ের। বাছাই পর্বে ব্যর্থ হওয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসরে অংশ নিতে পারেনি সিকান্দার রাজার দল। তবে এবারের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে আর সেই হতাশা দেখা গেল না। কেনিয়াকে হারিয়ে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে 7 উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। কেনিয়াকে 122 রানে থামিয়ে 30 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। দলের জয়ের নায়ক ছিলেন ব্রায়ান বেনেট। 25 বলেই 2 ছক্কা ও 8-4-এ 51 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। উদ্বোধনী জুটিতে তার সঙ্গে 76 রানের পার্টনারশিপ করেন টাডিও নাশে মারুমানি, যিনি করেন 39 রান।
কেনিয়ার হয়ে লড়াই চালান কেবল রাকিব প্যাটেল। 47 বলে 65 রান করলেও দলের বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ, কেউই 20 রান পেরোতে পারেননি। এর আগে আফ্রিকা অঞ্চল থেকে প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। ফলে 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের আসরে আফ্রিকা অঞ্চল থেকে অংশ নেবেন 3টি দল: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। এখনো বিশ্বকাপের 3টি জায়গা খালি আছে, বাকি কোটা পূরণ হবে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।